31শে ডিসেম্বর 1999। পুরো বিশ্ব যখন আতশবাজি আর নতুন শতাব্দীর উদযাপনে মত্ত, ঠিক তখন রাশিয়া নীরবে লিখছিল নিজের পতনের শেষ অধ্যায়। মাত্র 9 বছর আগে যে সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের এক অজেয় পরাশক্তি, আর যার নিয়ন্ত্রণে ছিল পৃথিবীর 1/6 ভূখণ্ড, হঠাৎ করেই সেই সাম্রাজ্য পরিণত হল এক ভাঙা অর্থনীতি আর দুর্বল রাষ্ট্রযন্ত্রের জরাজীর্ণ এক খেলার মাঠে। পতনের সেই করুণ লগ্নে দাঁড়িয়ে প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন যখন জাতীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বললেন, আই অ্যাম সরি, তখন তা কেবল একজন নেতার ব্যক্তিগত ব্যর্থতার স্বীকারোক্তি ছিল না, বরং তা ছিল কয়েক দশকের দাপুটে এক রাষ্ট্রের চিরতরে মুছে যাওয়ার এক করুণ আর্তনাদ। এই শূন্যতার মধ্যেই ক্ষমতার কেন্দ্রে উঠে আসা একটি নাম, ভ্লাদিমিরোভিচ পুতিন। রাশিয়ার ইতিহাস ঘাটলে একটি জিনিস খুব দ্রুত চোখে পড়ে। ইংরেজিতে লেখা বেশিরভাগ আর্টিকেল একই দৃষ্টিভঙ্গি থেকে তৈরি, একই এজেন্ডা, একই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা। রাশিয়া ইজ এভিল, পুতিন ইজ এভিল। কিন্তু পরবর্তী 2 দশকে এই মানুষটাই এমন এক রাশিয়া তৈরি করেন যাকে আবারও উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। বিশ্ব মিডিয়া আজ আপনাকে যে পুতিনকে ভিলেন হিসেবে চেনাতে চায়, সেই মানুষটিই কিন্তু ধ্বংসপ্রায় রাশিয়াকে ধারের বোঝা থেকে টেনে তুলে আজ $700 বিলিয়ন রিজার্ভে পৌঁছে দিয়েছেন। যে দেশে 30 বছর আগে প্রতি 3 জনের একজন ছিল দারিদ্র্য সীমার নিচে, আজ সেখানে 90% বেশি দারিদ্র্য ঘুচে গেছে। তাই আজকের গল্পে আমরা সেই একতরফা ন্যারেশনটা একটু পাশে সরিয়ে রাখব। আজ আমরা দেখব মুদ্রার অন্য পাশটা, আর বোঝার চেষ্টা করব ধ্বংসস্তূপ থেকে উঠে এসে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া আসলে বিশ্ব রাজনীতির মানচিত্রে আজ কোথায় দাঁড়িয়ে আছে। Do you respect Putin? I do respect him. Do you? Why? Russian invasion of Ukraine. কখনো কখনো একজন মানুষ পুরো একটা শতাব্দী বদলে দিতে পারে, কিন্তু সেই মানুষটাকে বুঝতে হলে আগে দেখতে হবে সে ঠিক কোন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কাজ শুরু করেছিল। 1991 সাল, বিশ্বের 11টি টাইম জোন জুড়ে থাকা বিশাল সোভিয়েত ইউনিয়ন যখন তাসের ঘরের মতো ভেঙে 15 টুকরো হয়ে গেল, তখন ক্রেমলিন থেকে শেষবারের মতো নামিয়ে ফেলা হলো সেই ঐতিহাসিক লাল পতাকা। ইউক্রেন বা বাল্টিক রাষ্ট্রগুলো ঝুঁকল পশ্চিমের দিকে, আবার মধ্য এশিয়ার দেশগুলো হাত মেলালো চীনের সাথে। কিন্তু এই ভাঙনই শেষ ছিল না। রাশিয়ার জন্য আসল বিপদটা শুরু হলো ঠিক এর পরেই। সোভিয়েত ইউনিয়নের সে বিশাল সাম্রাজ্য যখন ধসে পড়ল, তখন রাশিয়ার সামনে দাঁড়িয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ। 1991 সালের আগে জ্বালানি, খনিজ সম্পদ কিংবা যোগাযোগের মতো বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রণে। কিন্তু পতনের পর এক বিশৃঙ্খল রাষ্ট্র সামলাতে গিয়ে সরকার বাধ্য হলো এই অমূল্য সম্পদগুলোকে বেসরকারি হাতে তুলে দিতে। আর ঠিক এই সংকটের বুক চিরে জন্ম নিল রাশিয়ার সেই কুখ্যাত অলিগার গোষ্ঠী। একসময়ের রাষ্ট্রীয় সম্পদগুলো চলে গেল মুষ্টিমেয় কিছু মানুষের ব্যক্তিগত পকেটে, যারা কেবল ব্যবসায়ী নয়, ধীরে ধীরে ক্রেমলিনের রাজনীতিকেও নিয়ন্ত্রণ করতে শুরু করল। তখনকার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন ছিলেন একজন দুর্বল নেতা, যার শাসনামলে সাধারণ রাশিয়ানরা নিজেদের চরম অপমানিত বোধ করত। অনেকের চোখেই তিনি ছিলেন পশ্চিমের হাতের পুতুল। এই দুর্বল নেতৃত্বের সুযোগে দেশের অর্থনীতিতে হানা দিল ভয়াবহ মুদ্রাস্ফীতি, আর রাশিয়ার কাঁধে চেপে বসল $40 বিলিয়ন ঋণের বোঝা। দারিদ্র্য এমন এক পর্যায়ে পৌঁছালো যে সাধারণ মানুষের কাছে দুবেলা খাবারের মতো মৌলিক জিনিস কেনারও টাকা অবশিষ্ট ছিল না। রাশিয়ার ইতিহাসে বিশৃঙ্খলার এই চরম সময়টাকে আজও মানুষ মনে রেখেছে এক আতঙ্কের নাম হিসেবে, দ্য ওয়াইল্ড 90s। সাধারণ মানুষ যখন মুদ্রাস্ফীতি আর চরম দারিদ্র্যের দিশেহারা,
তখন এই ওয়াইল্ড 90s অন্ধকার থেকে রাশিয়াকে টেনে তোলার জন্য দরকার ছিল এক লৌহ মানবের। আর 1999 সালে যখন এক অখ্যাত কেজিবি এজেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী পদে বসলেন, রাশিয়ার মানুষ যেন অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দেখা পেল। передается самым демократическим. ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মাথায় মস্কোর অ্যাপার্টমেন্টগুলোতে একের পর এক বোমা হামলা যখন পুরো দেশকে আতঙ্কে স্তব্ধ করে দিল, তখনই পুতিনের সেই বিধ্বংসী রূপ প্রথম দেখল বিশ্ব। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানে গিয়েই তাদের ধ্বংস করা হবে, এমনকি টয়লেটে থাকলেও। ধারণা করা হলো চেচনিয়া এর মুক্তিকামী যোদ্ধারা এর সাথে জড়িত ছিল। চেচনিয়া রাশিয়ার ভেতরের একটা ছোট্ট অঞ্চল, কিন্তু 1999-এর দশক জুড়ে তারা মস্কোর নিয়ন্ত্রণ থেকে বের হয়ে স্বাধীন হতে চেয়েছিল। এর আগে একবার যুদ্ধও হয়েছে এবং সেই যুদ্ধে লজ্জাজনক হার নিয়ে পিছু হটে রাশিয়া। তখনও পুতিন কেন্দ্রীয় ক্ষমতায় আসেননি। মাত্র 2% সমর্থন নিয়ে শুরু করা সেই মানুষটি চেচনিয়ায় কঠোর সামরিক অভিযান চালিয়ে রাতারাতি রাশিয়ার ত্রাণকর্তায় পরিণত হলেন। এই হামলার পর রাশিয়ায় পুতিনের সমর্থন 2% থেকে 45%-এ পৌঁছালো। 1999 সালের শেষ দিনে ইয়েলৎসিনের পদত্যাগের পর পুতিন যখন প্রেসিডেন্সির দায়িত্ব নিলেন, তখন থেকেই শুরু হলো আধুনিক রাশিয়ার আধুনিক জারের যুগ। এরপর একের পর এক ঘটনা ঘটতে লাগলো, যেগুলো রাশিয়াকে বদলে দিতে শুরু করলো। রাশিয়ার অর্থনীতি তেলের উপর নির্ভরশীল। 1999 থেকে 2008 পর্যন্ত বিশ্বে তেলের দাম বাড়তেই থাকলো। 1999 সালে প্রতি ব্যারেল ছিল $10, 2008 সালে সেটা পৌঁছালো $150। মানুষের আয় বাড়ল, কিন্তু এই উন্নয়ন শুধু তেলের দাম বাড়ার কারণে হয়নি। পুতিনের কিছু সিদ্ধান্ত সরাসরি এতে ভূমিকা রেখেছিল। প্রেসিডেন্ট হওয়ার পরই তিনি ইনকাম ট্যাক্স মাত্র 13% নামিয়ে আনলেন, যেখানে উন্নত দেশগুলোতে 40 থেকে 50% ট্যাক্স ছিল। অলিগার্কদের তিনি নিয়ন্ত্রণে আনলেন, নিশ্চিত করলেন রাজনীতি তাদের নিয়ন্ত্রণ করবে, তারা যেন রাজনীতি নিয়ন্ত্রণ করতে না পারে। কিন্তু একটা জায়গায় পুতিন সত্যিকারের স্বৈরশাসক হয়ে উঠলেন। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আগে সরাসরি নির্বাচনে গভর্নর বেছে নেওয়া হতো। পুতিন এই সিস্টেমটা বাতিল করলেন, নিজেই গভর্নর নিয়োগ করা শুরু করলেন, কারণ তিনি বিশ্বাস করতেন রাশিয়ার মতো বিশাল এই বৈচিত্র্যময় ভূখণ্ডকে এক সূত্রে বেঁধে রাখতে হলে ক্ষমতাকে কেন্দ্রীভূত রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। মূলত 1 শতাব্দী আগের সেই জার বা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার এক আধুনিক সংস্করণ হয়ে উঠলেন তিনি, যেখানে একটি ভার্টিক্যাল পাওয়ার স্ট্রাকচারের নিচেই দেশ পরিচালিত হয়। সেনাবাহিনী থেকে শুরু করে চার্চ, সব পক্ষই তার পেছনে কাতারবদ্ধ। আর তার এই স্থিতিশীলতার বিরুদ্ধে যারা ফ্রিডম বা স্বাধীনতার আওয়াজ তুলেছে, তাদের জায়গা হয়েছে হয় কারাগারে, না হয় ইতিহাসের আড়ালে। অনেকের মতেই পুতিন রাশিয়ায় নয়েজি ফ্রিডম বা শোরগোলপূর্ণ স্বাধীনতা কেড়ে নিয়ে উপহার দিয়েছেন এক নিরেট স্টেবিলিটি। তবে পুতিন জানতেন শুধু দেশের ভেতরের নিয়ন্ত্রণই যথেষ্ট নয়, বিশ্বমঞ্চে দাপট দেখাতে হলে চাই এক অজেয় হাতিয়ার। আর সেই হাতিয়ার হয়ে উঠল গ্যাস। 2000 সালের গোড়ার দিকে যখন তিনি অলিগার্কদের একে একে সরিয়ে রাজনীতির লাগাম নিজের হাতে নিলেন, তখনই তিনি নজর দিলেন পাইপলাইনের দিকে। ঘটনাটা প্রথম প্রকাশ্যে এলো 2006 সালের 1 জানুয়ারি। প্রচণ্ড শীতের ভোরে ইউক্রেনের মানুষ ঘুম থেকে উঠে দেখল তাদের ঘরগুলো বরফ হয়ে আছে, গ্যাস নেই। শুধু ইউক্রেন নয়, পোল্যান্ড থেকে অস্ট্রিয়া পর্যন্ত পুরো ইউরোপ তখন একই সংকটে। While there's been heavy snow in parts of Europe, including the UK, in Kiev it's been so bad that a state of emergency has been declared. মস্কো একে স্রেফ দাম নিয়ে মতবিরোধ বললেও পর্দার আড়ালের গল্পটা ছিল ভিন্ন। আসলে ঠিক 2 বছর আগে ইউক্রেনের অরেঞ্জ রেভলিউশন পুতিনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। পশ্চিমাপন্থী ভিক্টর ইউশচেস্কোর ক্ষমতায় আসা ছিল ক্রেমলিনের জন্য এক সরাসরি চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের মোক্ষম জবাব পুতিন দিলেন পাইপলাইনের চাবি বন্ধ করে। ইউরোপ সেদিন হাড়ে মজ্জায় টের পেল রাশিয়ার গ্যাস কেনা মানে শুধু জ্বালানি কেনা নয়, বরং পুতিনের অদৃশ্য প্রভাবকে নীরবে মেনে নেওয়া।
সোভিয়েত আমল থেকেই রাশিয়ার পাইপলাইনের এই মাকড়সার জাল ছড়িয়ে আছে বাল্টিক থেকে বলকান পর্যন্ত। শীতকালে এই পাইপলাইনের গ্যাস ছাড়া ইউরোপের জনজীবন যেখানে অচল, সেখানে রাশিয়ার গ্যাসপ্রমের মতো সরকারি কোম্পানিগুলো হয়ে উঠল রাশিয়ার সবচেয়ে বড় পররাষ্ট্রনীতি। কিন্তু পুতিন শুধু গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ পেয়েই থামলেন না। ইউরোপ যখন রাশিয়ার দেয়া গ্যাসে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ঠিক তখনই তিনি সিদ্ধান্ত নিলেন এবার কথা বলার সময় হয়েছে। 2007 সালের 4 ফেব্রুয়ারি মিউনিক সিকিউরিটি কনফারেন্সের হলরুমটা তখন পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা মন্ত্রী, জেনারেল আর কূটনীতিকদের উপস্থিতিতে ঠাসা। ঠিক সেই মুহূর্তে মঞ্চে দাঁড়ালেন ভ্লাদিমির পুতিন। শুরু হলো তার ঐতিহাসিক 50 মিনিটের সেই ভাষণ। এটা কোনো সাধারণ স্পিচ ছিল না, বরং কোনো রকম কূটনৈতিক মোড়ক ছাড়াই তা ছিল পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার এক সরাসরি ঘোষণাপত্র। конференцию, собравшую политиков. পুতিন সরাসরি ন্যাটোর উপর বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে বললেন, সোভিয়েত পতনের পর প্রতিশ্রুতি ছিল তারা আর 1 ইঞ্চিও পূর্বমুখী হবে না। অথচ তখন পোল্যান্ড, চেক রিপাবলিক থেকে বাল্টিক রাষ্ট্রগুলো একে একে সবাই ন্যাটোর কবজায় চলে যায়। তিনি সাফ জানিয়ে দিলেন যে এই এক মেরু বিশ্ব ব্যবস্থা আর গ্রহণযোগ্য নয়, কারণ আমেরিকা একাই পুরো পৃথিবীর বিচারক হতে পারে না। এমনকি পশ্চিমা গণতন্ত্রের মডেল নিয়েও পুতিন এক বিধ্বংসী মন্তব্য করলেন। তার মতে গণতন্ত্র রপ্তানির এই নাটক আসলে ক্ষমতা দখলের এক আধুনিক সংস্করণ ছাড়া আর কিছুই নয়। পুরো হল জুড়ে তখন পিনপতন নীরবতা। পশ্চিমা নেতারা সেদিন স্তব্ধ হয়ে যে বার্তাটি শুনছিলেন, ইতিহাসবিদরা পরবর্তীতে তাকেই তকমা দিয়েছেন নতুন এক কোল্ড ওয়ারের ঘোষণাপত্র হিসেবে। মিউনিখের সেই হুঙ্কারের ঠিক 1 বছর পরেই পৃথিবী বুঝতে পারল পুতিন শুধু কথাই বলেন না, তিনি যা বলেন তা কার্যকর করার ক্ষমতাও রাখেন। 2008 সাল, জর্জিয়ার ভেতরে সাউথ ওশেটিয়া তখন এক উত্তপ্ত জনপদ, যেখানে ন্যাটোর পা রাখার গুঞ্জন শোনা যাচ্ছিল। রাশিয়ার কাছে এটা স্রেফ আন্তর্জাতিক আলোচনা ছিল না, বরং ছিল নিজেদের আঙিনায় পশ্চিমা দাদাগিরির হাতছানি। তাই জর্জিয়া যখন সেখানে সেনা পাঠালো, পুতিন বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না। কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার ট্যাঙ্কগুলো সীমান্ত পেরিয়ে বুঝিয়ে দিল তার সীমানার মানচিত্র বদলানোর চেষ্টা করলে জবাবটা কেমন হতে পারে। মাত্র 5 দিনেই খেলা শেষ হয়ে গেল, আর বিশ্ব দেখল এক নতুন আগ্রাসী রাশিয়াকে। ঠিক একই কৌশলের পুনরাবৃত্তি আমরা দেখলাম 2014 সালে। ইউক্রেনের ময়দান বিপ্লব যখন রুশপন্থী প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে ক্ষমতা থেকে টেনে নামালো, পুতিনের কাছে সেটা ছিল স্রেফ অপমান। তিনি বুঝতে পারলেন ইউক্রেন হাতছাড়া হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই ক্রিমিয়া উপদ্বীপে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। রাতারাতি সেখানে উদয় হলো শত শত সশস্ত্র সেনা। তাদের পরনে ছিল জলপাই রঙের ইউনিফর্ম, হাতে আধুনিক অস্ত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের পোশাকে কোনো দেশের পতাকা বা পরিচয় ছিল না। বিশ্ব অবাক হয়ে দেখল এই লিটল গ্রিন মেন বা পরিচয়হীন সেনাদের, যারা কোনো রক্তপাত ছাড়াই ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিল। মস্কো প্রথমে অস্বীকার করলেও পরে পরিষ্কার হয়ে গেল এরা আসলে ছিল রাশিয়ার স্পেশাল ফোর্স। পুতিন কোনো যুদ্ধ ঘোষণা না করেই ক্রিমিয়াকে রাশিয়ার মানচিত্রে যোগ করে নিলেন, আর ইউক্রেনের পূর্ব দিকে শুরু করে দিলেন এক ছায়াযুদ্ধ, যেখানে রাশিয়ার সরাসরি সমর্থন থাকলেও তারা প্রকাশ্যে তা অস্বীকার করত। পুতিনের কাছে এটা কেবল জমি দখল ছিল না, বরং ছিল তার হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের মিশন। তিনি বিশ্বাস করেন ইউক্রেন বা বেলারুশ কোনো আলাদা রাষ্ট্র নয়, বরং রাশিয়ার বিশাল ইতিহাসেরই অবিচ্ছেদ্য এক একটি অংশ। অবশেষে এলো সেই ভাগ্য নির্ধারণী দিন, 24 ফেব্রুয়ারি 2022। কিন্তু এই যুদ্ধের বীজ বপন করা হয়েছিল আরও অনেক আগে। পুতিনের কাছে ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার চেষ্টা ছিল রাশিয়ার বুকে ছুরি চালানোর মতো। তিনি পরিষ্কার দেখেছিলেন ইউক্রেন ন্যাটোতে যাওয়া মানে রাশিয়ার একদম দোরগোড়ায় পশ্চিমাদের অত্যাধুনিক মিসাইল সিস্টেম আর বিশাল সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি। যে বাফার জোন বা সুরক্ষা দেয়াল রাশিয়াকে এতদিন নিরাপদ রেখেছিল, ইউক্রেন হাতছাড়া হওয়া মানে সেই দেয়াল চিরতরে ভেঙে পড়া। পুতিনের কাছে ইউক্রেন কোনো আলাদা দেশ নয়, বরং ইতিহাসের এক অস্থায়ী ভুল। তাই একে ডিনাজিফাই করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দোহাই দিয়ে
তিনি শুরু করলেন পূর্ণমাত্রার আক্রমণ। ক্রেমলিনের ছক ছিল পরিষ্কার, কয়েকদিনেই কিয়েভ দখল হবে, জেলেন্সকি পালাবেন, আর সেখানে বসানো হবে এক রুশপন্থী সরকার। কিন্তু ইতিহাস সবসময় পরিকল্পনা মতো চলে না। যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়। পশ্চিমা সরকারগুলো একযোগে ইউক্রেনকে সাপোর্ট দিতে থাকে। পশ্চিমা নিষেধাজ্ঞা যখন রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছিল, ঠিক তখনই পুতিন তার তুরুপের তাসটি চাললেন, আর সেটি হলো চীন। আজ রাশিয়া আর চীনের বন্ধুত্ব কেবল কূটনৈতিক নয়, বরং তা $200 বিলিয়ন এক বিশাল বাণিজ্যিক শক্তিতে রূপ নিয়েছে। রাশিয়া চীনকে সস্তায় জ্বালানি দিচ্ছে, আর বিনিময়ে চীন যোগান দিচ্ছে সেই সব প্রযুক্তি ও পণ্য যা আগে আসত পশ্চিম থেকে। এ যেন এক নতুন মেরুকরণের প্রতীক। এই যুদ্ধ পুতিনের জীবনের সবচেয়ে বড় জুয়া হতে পারে, কিন্তু চীনের সমর্থন সেই জুয়ায় তাকে এখনও টিকে থাকার শক্তি দিচ্ছে। আসলে পুতিনকে বোঝার সবচেয়ে বড় ভুল হলো তাকে ডিকটেটর বা ইম্পেরিয়ালিস্টের মতো সহজ কোনো সংজ্ঞা দিয়ে বিচার করা। এই তকমাগুলো আংশিক সত্য হলেও পুতিন মূলত একজন কট্টর রিয়েলিস্ট। তিনি বিশ্বাস করেন আন্তর্জাতিক রাজনীতিতে মানবিক মূল্যবোধ নয়, বরং শেষ কথা বলে শক্তি। তার কাছে রাশিয়ার একটা নির্দিষ্ট প্রভাব বলয় বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকা জরুরি, আর সেই বলয়ে বিদেশি শক্তির উপস্থিতি রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি। এটি কেবল পুতিনের একার জেদ নয়, বরং এটি রাশিয়ার শতবর্ষ পুরনো সেই রাষ্ট্রচিন্তারই প্রতিফলন। 70 বছর বয়স পেরিয়েও পুতিন আজও রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অটল। 2036 সাল পর্যন্ত টিকে থাকার আইনি পথ তিনি আগেই প্রশস্ত করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একদল বলবে তিনি সেই নেতা যিনি ধসে পড়া এক দেশকে টেনে তুলেছেন এবং পশ্চিমের একক আধিপত্যকে চুরমার করে রাশিয়াকে আবারও বিশ্ব রাজনীতির মধ্যমণিতে বসিয়েছেন। অন্য দল বলবে তার শাসনামলে রাশিয়ার মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ভুলণ্ঠিত হয়েছে এবং ইউক্রেনের এক রক্তক্ষয়ী যুদ্ধ ধ্বংস করেছে লাখো মানুষের জীবন। প্রকৃতপক্ষে এই দুই বিপরীতমুখী বয়ানেই সত্যের উপাদান রয়েছে, কারণ ক্ষমতার গল্প কখনোই সরল রেখায় চলে না। ইতিহাসের এই জটিল ধূলিকণায় কেউই পুরোপুরি নায়ক নয়, আবার কেউই পুরোপুরি ভিলেন নয়। সবটাই নির্ভর করে আপনি কোন লেন্স দিয়ে ইতিহাসকে দেখছেন তার উপর।